স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 11-এর পরমাণু গঠনের সোমারফিল্ডের তত্ত্ব ও বিভিন্ন ধরনের কোয়ান্টাম সংখ্যা সম্বন্ধে পড়ব। আচ্ছা স্টুডেন্টস, আজকে আমরা পরমাণু গঠনের সেকেন্ড পার্টটা শুরু করছি। এটা হচ্ছে বিভিন্ন রকম ধরনের কোয়ান্টাম সংখ্যা ও সোমারফিল্ডের তত্ত্বটা সম্বন্ধে আলোচনা করব। তার একটু আগে বলে দিই আমরা কোয়ান্টাম সংখ্যা বলতে অ্যাকচুয়ালি কী বুঝি। এটা হচ্ছে পরমাণুর মধ্যে যখন ঘূর্ণায়মান প্রতিটি ইলেকট্রনের সামগ্রিক পরিচয়, অর্থাৎ পরমাণুর মধ্যে ইলেকট্রন কোথায় এবং কিভাবে অবস্থিত, এর ঘূর্ণনের প্রকৃতি ইত্যাদি স্বতন্ত্রভাবে যখন জানা যায়, তার নির্দিষ্ট কিছু সংখ্যার প্রয়োজন। সেই সংখ্যাগুলোকে আমরা কোয়ান্টাম সংখ্যা বলি। এবার দেখো, এই কোয়ান্টাম সংখ্যা প্রধানত 4 প্রকারের হয়। একটা হচ্ছে কি আমরা লিখছি, দেখো, একটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, যাকে আমরা এই যে স্মল এন দিয়ে ডিনোট করব। দ্বিতীয়টি হচ্ছে কি গৌণ বা দ্বিগংশীয় কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা এল দিয়ে ডিনোট করব। এবং তৃতীয়টা হচ্ছে, বা এটাকে অনেক সময় অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বলা হয়ে থাকে। আর এটা 1 নম্বর, এটা 2 নম্বর। 3 নম্বরটা হচ্ছে আমাদের চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। খুব ভালো করে দেখো স্টুডেন্টস, এটাকে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। এবং 4 নম্বর হচ্ছে আমাদের ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তাহলে এটাকে আমরা সাধারণত এম দিয়ে ডিনোট করি এবং এটাকে আমরা এস দিয়ে ডিনোট করি। অনেক বইতে বিভিন্ন রকমভাবে ডিনোট করতে পারি। আচ্ছা, এবার দেখো, আমরা সাধারণত নিউক্লিয়াস থেকে যত ক্রমবর্ধমান দূরত্ব অনুসারে সরে যাই, তত নির্দিষ্ট কক্ষপথে ব্যাসার্ধ অনুযায়ী এটা ঘোরে। তোমরা আগে ক্লাস 19 লেভেলে পড়ে এসছো যে কে, এল, এম, এন ইত্যাদি সংখ্যাগুলোকে আমরা এখানে এই যে যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা নিয়ে যদি আলোচনা করি, আমরা এখানে তখন আমরা যে কে, এল, এম, এন, এগুলোকে আমরা এন ইকুয়ালস টু 1, এটা এন ইকুয়ালস টু 2, এটা এন ইকুয়ালস টু 3, এন ইকুয়ালস টু 4, এইভাবে আমরা আলোচনাগুলো করতে থাকি। ঠিক আছে? এবং এই কক্ষপথের আকার যত এনের মান বেশি হয়, তত ইলেকট্রনের কক্ষপথ আরও তত বাড়তে থাকে। এবং তোমরা নিশ্চয়ই জানো যে এখানে এইগুলো আমরা যখন 2n² সূত্র অনুযায়ী আমরা ইলেকট্রনগুলোকে আমরা আগে ফিল আপ করেছি। ঠিক আছে? তাহলে এইখানে আমাদেরকে এই ছোটো ছোটো জায়গাগুলোকে আমরা জেনে রাখতে হবে। এটা তোমরা অলরেডি আগে পড়ে এসেছো। কিন্তু এবার দেখো, এখানে আমাদের যে এই যে দ্বিতীয় যে কোয়ান্টাম সংখ্যাটা রয়েছে, অর্থাৎ এই যে দ্বিগংশ কোয়ান্টাম সংখ্যা, যাকে আমরা গৌণ কোয়ান্টাম সংখ্যা বা দ্বিগংশ কোয়ান্টাম সংখ্যার কথা বলেছি, এখানে প্রত্যেকটা যে মানে এই যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, তার থেকে এটা একটু পার্থক্য হয়ে যায়। এখানে এটা বলা হয়েছিল যে যে মুখ্য কক্ষের অন্তর্গত বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথগুলোকে আমরা এল দ্বারা প্রকাশ করি। এখানে এই এল এর মানটা কিভাবে আসবে সেটা আমাদের জানতে হবে এবং বুঝতে হবে। ঠিক আছে? একটা নির্দিষ্ট মুখ্য কক্ষের অন্তর্গত উপকক্ষের সংখ্যা হয়, সবসময় দেখা যাবে যে কতগুলো উপকক্ষের সংখ্যা হয়, সেইটা 4টে করে হবে। দেখো সেটা কি অনুযায়ী হবে, দেখো, যদি তার এনের মান 4 হয়, তাহলে উপকক্ষের মানও 4 হবে। যদি এনের মান 3 হয়, এই এনটার মান 3 হয়, তাহলে তার উপকক্ষের সংখ্যা বা এই গৌণ কক্ষের সংখ্যাও 3টিই হবে। কিভাবে হবে? এবার দেখো, যদি এনের মান 1 হয়, তাহলে এল ইকুয়াল টু 0 হবে। এনের মান 2 হলে এল ইকুয়াল টু 0, 1 হবে। এনের মান 3 হলে এল ইকুয়াল টু 0, 1 এবং 2 হবে। দেখো, 3টি এন হলে এল এর মানও 3টিই পাওয়া যায়, এবং এনের মান 2 হলে এল এর মান 2টিই পাওয়া যায়। ঠিক এইভাবে আসতে থাকে। ঠিক আছে? এবার দেখো, এই উপকক্ষগুলো যেগুলো আমরা আঁকছি, এগুলোকে বলে উপকক্ষ। এই উপকক্ষের আকৃতিটা কী টাইপের হয়? দেখো, সাধারণত যেটা দেখা গেছে, এনের মান, এই জায়গাটা খুব ভালো করে শোনো, এনের মান যে কোনো মানের এলের চেয়ে যত বেশি হয়, উপবৃত্তাকার পথের আকৃতি ততই বৃত্তাকার পথের দিকে অগ্রসর হয়। এল এর মান দেখো এখানে n-1 মানের সমান হয়ে যাচ্ছে। যখন এই এল এর মান যখন n-1 এই মানের সঙ্গে যখন সমান হয়ে যায়, এর সঙ্গে যখন সমান হয়ে যায়, তখনই ওটা উপবৃত্তাকার পথটি বৃত্তাকারে পরিণত হয়। যেমন দেখবে, আমরা এখানে করব, দেখবে যখন n=1 হচ্ছে, n= যখন 1, তখন এই এল এর মান একটাই পাওয়া যায় এবং সেটা হচ্ছে 1s। দেখো, সেটা বৃত্তাকার। ঠিক আছে? দেখো, এবং n= যখন 2 হচ্ছে, এই n=2 হলে দেখো তোমরা এখানে দুটো পাবো, আমরা একটা এরকম বৃত্তাকার পাবো আর একটা এরকম উপবৃত্তাকার কক্ষপথ পাওয়া যাবে। ঠিক আছে? এই উপবৃত্তাকার কক্ষপথটি দেখা যাবে, এটা হচ্ছে গিয়ে আমাদের
2p এবং এটা হচ্ছে 2s এবং 2p 2s মানে কি, এইখানে আমরা যখন দেখবো, দেখো এই যে জিরো, যখন এল এর মান যখন জিরো হয় সেটাকে আমরা এস দিয়ে ডিনোট করি, এল এর মান যখন 1 হয় সেটাকে আমরা পি দিয়ে ডিনোট করি, এল যখন 2 হয় সেটা ডি দিয়ে ডিনোট করা হয় এবং এল এর মান যখন 3 হয় সেটাকে আমরা এফ দিয়ে ডিনোট করি। এইভাবে আমরা আসতে থাকি। তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছ যে যখন জিরো হয়েছে তখন দেখো এর কাছাকাছি যখন 2s দেখো উপবৃত্তাকার, যেই দেখো 1 হয়েছে দেখো 2 এর কাছাকাছি চলে যাচ্ছে তখন দেখো সেটা বৃত্তাকার হয়েছে, অর্থাৎ 2 হওয়া মানে 2p। দেখো দেখতে পাচ্ছ 0 এবং 1, এই জিরোটা হচ্ছে 2s, যেহেতু n হচ্ছে 2 এবং এই 1টা, এই যে 1, এই 1টা হচ্ছে 2p, কারণ 1 হচ্ছে p। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো এই সামনের 2, ওই সামনের 1টা কিন্তু এই 1 এবং এই 2কে ডিনোট করছে, পি এবং এস কিন্তু এই 0 1 2 3কে ডিনোট করছে, অর্থাৎ এল এর মান এই যে 0 1 2 এইগুলো কিন্তু এসপি ডি এফ এগুলোকে ডিনোট করছে, আর এই সামনে এস এর আগে 1 হবে কি পি এর আগে 2 হবে সেটা ডিনোট করছে কিন্তু এই মুখ্য কোয়ান্টাম সংখ্যা দ্বারা। ঠিক আছে, তাহলে এই জায়গাটাকে খুব ভালো করে বুঝে নাও। ঠিক সিমিলারলি দেখো তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, যে এখানে মোট যে কৌণিক ভরবেগের মান, এখানে এটা লিখে রাখছি, দেখো এদের কৌণিক ভরবেগের মান, এই কৌণিক ভরবেগের মান হবে √এল ইন্টু এল প্লাস 1 ইন্টু এইচ বাই 2 পাই। ঠিক আছে, এইটা হচ্ছে এদের কৌণিক ভরবেগের মান। এবং এই কৌণিক ভরবেগের মান দেখো, যদি কোনো ইলেকট্রনের গৌণ কোয়ান্টাম সংখ্যা যদি এল ইকুয়াল টু যখন 1 হবে, তাহলে এই কৌণিক কোয়ান্টাম সংখ্যা তুমি এল এর জায়গায় 1 বসিয়ে দাও, 1 + 1 2, তাহলে 2√2 ইন্টু এইচ বাই 2 পাই। তাহলে এইভাবে আমরা মানগুলো পেতে থাকবো। তাহলে একটা নির্দিষ্ট কক্ষ থেকে আমরা দেখতেই পাচ্ছি যে কোনো নির্দিষ্ট মুখ্য কক্ষের অন্তর্গত অবস্থায় এসপিডিএফ এদের শক্তির ক্রম সবসময়, যে এদের শক্তির ক্রমটা সবসময় হবে কীরকম, এস লেস দেন পি লেস দেন ডি এবং লেস দেন এফ, এইভাবে তৈরি হতে থাকে। ঠিক আছে, তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে আমরা এখানে অ্যাকচুয়ালি যে এই যে কোয়ান্টাম সংখ্যাকে অ্যাকচুয়ালি ডিনোট করতে গেলে আমরা এখানে অ্যাকচুয়ালি কীভাবে এই জিনিসটাকে আমরা এক্সপ্রেস করতে চাইছি। ঠিক আছে, এরপর দেখো আমরা দেখবো যেটা, যে এই যে মুখ্য কক্ষগুলোতে তাদের ইলেকট্রনের ধারণ ক্ষমতা কত। তাহলে ইলেকট্রন ধারণ ক্ষমতা যদি আমরা প্রকাশ করি, ইলেকট্রন ধারণ ক্ষমতার জন্য ফর্মুলাটা রয়েছে, এটা হচ্ছে গিয়ে 2l প্লাস 2 × 12 + 1। তা দেখো এখানে যদি 2 × 12 + 1 যদি ইলেকট্রন ধারণ ক্ষমতা হয়, তাহলে আমাদের এই ফর্মুলা অনুযায়ী তাহলে এল মান যদি 0 হয়, তাহলে এই উপকক্ষটিতে ইলেকট্রনের সংখ্যা হবে 2 × 0 + 1, তাহলে দেখো মোট 2টি। তাহলে দেখা যাবে যে এস যে কক্ষপথটি সেখানে মোট 2টি ইলেকট্রন থাকবে। এল ইকুয়াল টু যদি 1 হয় তাহলে 2 × 1 + 1, তাহলে দেখো মোট কত হচ্ছে, এখানে দেখো 2 + 1 3 × 2 = 6, তাহলে মোট 6টি। তাহলে এল এর মান যদি 3 হয়, ঠিক একইভাবে 2 × 3 + 1, তাহলে দেখো 14টি। তাহলে এই যেভাবে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিভাবে এল এর মান পরিবর্তন হলে তাদের ইলেকট্রনের ধারণ ক্ষমতা পরিবর্তন হচ্ছে। এল এর মান 2 হলে তাহলে 10টা, এইভাবে আসতে থাকবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পেলাম, দেখো এল ইকুয়াল টু তাহলে 2 হলে দেখো পরিসংখ্যানটা করে নিই আমরা, 22 + 1 মোট 10টি। তাহলে দেখো এস কক্ষপথে সর্বাধিক 2টো ইলেকট্রন থাকতে পারে আমরা দেখতে পেলাম, কারণ এল এর মান 0। পি কক্ষপথ, সেখানে মোট 6টি ইলেকট্রন থাকতে পারে, সেটাও আমরা দেখে নিলাম। ডি কক্ষপথ মানে এল ইকুয়াল টু 3, ডি কক্ষপথ এটা এফ কক্ষপথে মোট 14টি ইলেকট্রন থাকতে পারে ম্যাক্সিমাম, এবং ডিতে ম্যাক্সিমাম 10টি ইলেকট্রন থাকতে পারে, এসে আমরা ক্যালকুলেশন করে এখানে বুঝে নিলাম। ঠিক আছে, এরপর আমরা যে অংশটা আলোচনা করব, দেখো চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, আমাদের তৃতীয় যে অংশটা। তা বিজ্ঞানী জিম্যান তার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে উচ্চ ক্ষমতা সম্পন্ন চৌম্বক ক্ষেত্রের রেখা পরমাণু বর্ণালী পরীক্ষা করেন এবং লক্ষ্য করেন যে চৌম্বক ক্ষেত্রে রাখা পরমাণু বর্ণালীগুলির যে রেখা থাকে সেটা অতি আরও সূক্ষ্মতর অংশে ভাগ করা যায়। এই সূক্ষ্ম অংশগুলোকে ভাগ করতে গিয়ে উনি বললেন যে উপকক্ষের যে গৌণ কোয়ান্টাম সংখ্যা এল, এই যে এলটা যেটা রয়েছে আমরা যেটা বার করলাম একটু আগে, এই এল এর মান অ্যাকচুয়ালি
এটা কতগুলো লেখার নির্দিষ্ট একটা পদ্ধতি আছে। এই এলটা আরও অনেক ছোটো 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 অংশে বিভক্ত, ঠিক আছে। এবং এই এলকে ওরা ডিনোট করলো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, যাকে আমরা মানগুলো দিল 12+1 সংখ্যক ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দিয়ে ডিনোট করলো। অর্থাৎ যদি ধরো আমরা একটু আগে যেটা বলে এলাম, যদি এল এর মান যদি 0 হয় তাহলে তুমি এখানে মানটা বসাতে দেখো, তাহলে এম ক্ষেত্রে কত পাচ্ছি, আমি এম এর মানও 0 পাচ্ছি। দেখো এখানে তোমার 1 পাচ্ছি। আচ্ছা, এই যে 1 পাচ্ছি, অর্থাৎ এই যে একটাই এমকে কিন্তু আমরা লিখব 0 দ্বারা প্রকাশ করব। এইভাবে আমরা প্রকাশ করব। এটা হচ্ছে কি সংখ্যা, মোট কটি এমকে আমরা পাচ্ছি, ঠিক আছে। দেখো এল এর মান যদি আমরা 1 পাই, তাহলে দেখো এখানে কত পাচ্ছি, তাহলে আমরা এম এর কত সংখ্যা পাচ্ছি, 2টি সংখ্যা পাচ্ছি। মানে মোট 2টি সংখ্যাকে তখন আমরা ডিনোট করব হচ্ছে গিয়ে দেখো এবং 0 এবং 1 দ্বারা। এইভাবে লেখার পদ্ধতিগুলো আমাদেরকে আসতে হবে। মানে মোট যে সংখ্যাটা আমরা পাবো এখানটা, সেটা হচ্ছে গিয়ে কটি, সেটাকে আমরা এখান থেকে ক্যালকুলেশন করবো। দেখো এল এর মান যদি আমরা 2 পাই, তাহলে দেখো 2 × l+1 মোট 5টি সংখ্যা পাচ্ছি। তাহলে 5টি সংখ্যাকে আমরা কীভাবে ডিনোট করবো, দেখো 2 × 4 + 1 5। তাহলে এখানে যদি হয়, তাহলে এখানে আমরা কটা পেলাম, 1 হলে 3টে পাচ্ছি, তো আমরা 1 হলে 3টি সংখ্যা পাচ্ছি। তাহলে -1, 0 এবং 1, ঠিক আছে। এবং 2 হলে 5টা পাচ্ছি, তাহলে 5 হলে দেখো কীভাবে আসবে, একদম এল এর মান দেখো শুরু হবে তোমার এখান থেকে -2, -1, 0, 1 এবং 2। এইভাবে আমাদের সংখ্যাগুলোকে আসতে হবে। দেখো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ভাগটা কিন্তু এইভাবে আসছে, ঠিক আছে। ঠিক একইভাবে যদি এল এর মান 3 হয়, তাহলে দেখো এখানে 3 2 × 6 + 1 7টা, তাহলে মোট 7টি পাওয়া যাবে। তাহলে 7-এর সংখ্যাটা শুরু হলে দেখো -3, -2, -1, 0, 1, 2, 3। তাহলে খেয়াল করে দেখো এইভাবে মোট 7টি অংশ পাওয়া যাচ্ছে। অর্থাৎ আমরা যদি এলকে 0 দ্বারা ডিনোট করি, তাহলে এম এর মান যে 0, তাহলে এই যে এম এর মান 0 হওয়ার সময় তখন তার কক্ষপথকে আমরা এইভাবে লিখবো, এটা হচ্ছে আমাদের এস। কারণ এস কেন আমরা বললাম, কারণ এল 0 হওয়া মানে এস, তাহলে এল 1 হওয়া মানে পি এর মোট কটি ভাগ লিখলাম, 3টে। অর্থাৎ পিকে আমরা যখন পি এর উপকক্ষপথগুলোকে যখন আমরা লিখবো, দেখো তখন আমরা 3টে, এই যে পিকে আমরা এইভাবে লিখবো, ঠিক আছে। তাহলে 2 হচ্ছে ডি এর মোট 5টি ভাগ, একটু আগে বললাম মোট 5টা এই যে অংশ। তাহলে ডিকে যখন আমরা লিখবো, তাহলে দেখো ডিকে লেখার সময় আমরা এইভাবে লিখবো, মোট 5টা ভাগ। দেখো তাহলে এই হলো আমাদের ডি। এবং দেখো এই 3 হওয়া মানে হচ্ছে এফ, অর্থাৎ এল এর মান 3 হলে এফ হয়, এবং এফ উপকক্ষের মোট সংখ্যা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ তোমরা এখানটা 7টা। অর্থাৎ আমরা যখন এফকে লিখব তখন এখানে আরও এরকম 7টা ভাগ থাকবে, 1 2 3 4 6 7, 1 2 3 4 5 6 7টি ভাগ। তাহলে এটা আমাদের এফ। তাহলে দেখতে পাচ্ছ স্টুডেন্টস, এইভাবে অ্যাকচুয়ালি চৌম্বক কোয়ান্টাম সংখ্যাকে রিপ্রেজেন্ট করতে হয় আমাদেরকে, ঠিক আছে। তাহলে এই রিপ্রেজেন্ট করার সংখ্যাটা কিভাবে এলো, সই ফর্মুলাটা যে 12+1, এবং মোট রিপ্রেজেন্টেশনটা আমরা কিভাবে আনলাম সেটাকে তোমাদেরকে এখানে পরিষ্কার স্পষ্টভাবে দেখিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা দেখো, এবার আজকে আমাদের সবচেয়ে শেষ কোয়ান্টাম সংখ্যার আলোচনা করব, যেটাকে আমরা নাম দিয়েছি ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। দেখো এই যে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এন, এল এবং এম, এই 3টে কোয়ান্টাম সংখ্যা দ্বারা অধিকাংশ পরমাণুর বর্ণালীর বিবরণ দেওয়া সম্ভব হলেও ক্ষার ধাতুর ক্ষেত্রে বর্ণালীর অতি সূক্ষ্ম রেখাগুলির ব্যাখ্যা দেওয়া সম্ভব হলো না। তখন এই ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যাটা প্রয়োজন হলো। তাহলে কেন প্রয়োজন হলো জানতে হবে। বিজ্ঞানী উলেনবেক এবং গুডস্মিথ, তো নাম দুটো দিচ্ছি দেখো, বিজ্ঞানী উলেনবেক এবং গুডস্মিথ, এই দুজন বিজ্ঞানী তারা একটা চতুর্থ কোয়ান্টাম সংখ্যা প্রবর্তন করলো। এটাকে আমরা এস দিয়ে ডিনোট করি, এস, ঠিক আছে। এইটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরার সময় দেখবে, খেয়াল করে যখন ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরার সময় কতটা নির্দিষ্ট কক্ষপথের সঙ্গে ওরা আবর্তন করে চারপাশে লাট্টুর মতন আবর্তিত হয়। একটা হচ্ছে গিয়ে ঘড়ির কাঁটার দিকে ঘোরে, যেটাকে আমরা বলি ক্লকওয়াইজ, মানে একটা ঘড়ি কাঁটার দিকে ঘুরবে, দেখবে এরকম করে ইলেকট্রনটা ঘুরছে, ক্লকওয়াইজ ঘুরছে। আর একটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরবে, যেটাকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ বলি। এই যে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ যে দুটো রোটেশন হচ্ছে, এইটাকে আমরা ক্লকওয়াইজ রোটেশনটাকে +½ দিয়ে ডিনোট করি, এবং অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনটাকে -½ দ্বারা ডিনোট করি, ঠিক আছে। এবং এর ক্ষেত্রেও যে কৌণিক ভরবেগের মানটা পাওয়া যায়, দেখো আমরা লিখছি, এখানেও কৌণিক ভরবেগের যে মানটা পাওয়া যায় সেটাকে s × s+1 তার √, এটাকে h/2π দ্বারা প্রকাশ করা হয়।
ঠিক আছে, তাহলে এখানেও প্রত্যেকটা ইলেকট্রনের কৌণিক ভরবেগকে আমরা এইভাবে ক্যালকুলেশন করতে পারি। তাহলে দেখো যদি আমরা এস ইকুয়ালস টু এখানে প্লাস হাফ ধরে নিই, তাহলে দেখো এই মানটা বসালে হাফ ইন্টু হাফ প্লাস 1 ইন্টু এইচ বাই 2 পাই, তাহলে ক্যালকুলেশন করে দেখো আমরা এখান থেকে √3/2 ইন্টু এইচ বাই 2 পাই এই মানটা পেয়ে থাকতে পারি। ঠিক আছে, তাহলে এইভাবে অ্যাকচুয়ালি ক্যালকুলেশনগুলো করতে হয় আমাদেরকে। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করে টোটাল আমরা পাচ্ছি √3h/4 পাই। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা আমরা পেয়ে থাকতে পারি। তাহলে অ্যাকচুয়ালি এই হচ্ছে গিয়ে ইলেকট্রনের ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার প্রসেসটা। তাহলে দেখো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, যদি কোনো ধরো এস কক্ষে যদি আমরা কোনো ইলেকট্রন দুটোকে রাখি, তাহলে সেই এক্স কক্ষে দুটো ইলেকট্রন থাকলে একটা এরকমভাবে ক্লকওয়াইজ থাকবে, যেটাকে আমরা উপর দিকে ডিনোট করবো, একটা অ্যান্টি ক্লকওয়াইজ থাকবে, নিচের দিকে ডিনোট করবো। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি পদ্ধতিটা। তাহলে দেখো মোটামুটিভাবে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি যে একটা ইলেকট্রনের অ্যাকচুয়ালি সংখ্যায় মোট কতগুলো ইলেকট্রনকে আমরা কিভাবে মানে রাখতে পারি তার একটা বিশেষ পদ্ধতি রয়েছে। ঠিক আছে, তা সেই পদ্ধতিটাকে আমরা আলোচনা করব এর পরের ভিডিওতে। আশা করি তোমরা আপাতত এই 4টে কোয়ান্টাম সম্বন্ধে তোমরা পড়েছো। এবার দেখো একটা ছিল জাস্ট ছোট্ট করে দেখাই। দেখো যদি আমাদের n = মান যদি 4 হয় কোনো কারণে, n এর মান 4 হলে তাহলে দেখো আমরা তার l কতগুলো পাচ্ছি, দেখো খেয়াল করো, দেখো তোমাদের করে দেখাচ্ছি। তাহলে দেখো আমরা l পাচ্ছি, একটা আছে l পাচ্ছি 0, একটা পাচ্ছি l1, একটা পাচ্ছি l2, আর একটা পাচ্ছি তাহলে আমরা তার l = 3। ঠিক আছে, তাহলে l যদি 0 পাই তাহলে তার m কতগুলো হবে, তাহলে mও তার 0 হবে, কারণ আমরা ফর্মুলা অনুযায়ী করে এলাম। l = 1 হলে তাহলে m কত হবে, তাহলে তার mটা হবে হচ্ছে, দেখো m এর সংখ্যাটা হবে হচ্ছে 0 এবং 1, তাই তো? আচ্ছা, এবার দেখো যদি l = 2 হয় তাহলে দেখো আমরা তখন 0 1 এবং -1 টাকে লিখতে হবে, -1 0 1 তিনটে, তাই তো আমাদের ফর্মুলা অনুযায়ী। এবং l = 2 হলে তাহলে তার m এর মান কত পাবো, দেখো -2 -1 0 1 এবং 2। এবং l = 3 হলে সেক্ষেত্রে আমরা তার m এর মানগুলো কী কী পাবো, তখন তার m হবে হচ্ছে, দেখো -3 -2 -1 0 1 2 এবং 3। ঠিক আছে, তাহলে এইভাবে দেখো খেয়াল করে এইখানে যে তিনটি, এই যে একটা, সেটাকে আমরা ডিনোট করবো এইভাবে, এই তিনটেকে আমরা ডিনোট করছি দেখো এরকমভাবে, এই মোট 3টি ঘর। এখানে দেখো মোট 5টা ঘর, আর এখানে দেখো মোট 7টা ঘর। ঠিক আছে, তাহলে দেখো স্টুডেন্টস, তাহলে এইখানে অ্যাকচুয়ালি ডিভিশনটা কোন জায়গা থেকে কিভাবে আসছে তোমাদেরকে কিন্তু এই জায়গাটা খুব ভালো করে বুঝে নিতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এইখানে প্রত্যেকটা ইলেকট্রনের এখানে থাকার একটা নির্দিষ্ট ব্যবস্থা রয়েছে এবং তারা সেই ইলেকট্রনগুলো কীভাবে থাকবে। তাহলে এই যে বিভিন্ন কোয়ান্টাম সংখ্যাগুলো আজকে আমরা পড়লাম, তাহলে এদের যে মুখ্য তাৎপর্যটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারো। 4টে কোয়ান্টাম সংখ্যা, মুখ্য কোয়ান্টাম সংখ্যা, দ্বিগংশীয় কোয়ান্টাম সংখ্যা এবং অ্যাজিমুথল কোয়ান্টাম সংখ্যা যাকে বলি, বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, এই 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা সম্বন্ধে আমরা পড়লাম। ঠিক আছে, তাহলে এর পরের ভিডিওতে আমরা কক্ষক সমূহগুলোর আকৃতি এবং আস্তে আস্তে হুন্স রুল বা এগুলো পড়তে থাকবো। তাহলে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা এটাকে শেয়ার করে নিও এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিও। ঠিক আছে।